experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সন্দেহ করার মতো কিছু করেছো নাকি তুমি? শীতল কণ্ঠে শুধালেন সুলতান। তার এমন গুরুগম্ভীর স্বর যেন আরও বিচলিত করে তুলল বেগমকে। ঘাবড়ে গেল সে। অজানা আতঙ্কে টপ টপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ বেয়ে। বাহুবন্ধন মুক্ত করে সরে দাঁড়ালেন সুলতান। দু হাতে আগলে নিলেন বেগমের মুখখানি। অতঃপর বিরক্ত স্বরে বলে উঠলেন, আবার কাঁদছো? কান্নাকাটি করার মতো কি হয়েছে? কিছু বলেছি আমি তোমাকে? বলো, রাগ করেছি? অযথা কান্নাকাটি করলে এখন এক থাপ্পড়ে মাথা থেকে সমস্ত ভূত নামিয়ে দেব। অবিশ্বাস করছেন না? আগে কখনো অবিশ্বাস করেছি? এই যে এতগুলো দিন মহলে ছিলে না, ফিরে আসার পর আমি কি একবারও জানতে চেয়েছি কোথায় ছিলে তুমি? আমার কাছে ফিরে এসেছো, এটাই কি অনেক নয়? আর তাছাড়া যখন আমি তোমার চোখ দেখে উপলব্ধি করতে পারছি ঘটনা কি ঘটেছে, তাহলে ভুল কেন বুঝবো? আগেই নিজে নিজে বেশি ভেবে বসে আছো। বিশ্বাস করুন সুলতান, ওনার সাথে আমার সেরকম কখনো কথোপকথনও হয়নি। যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছি আমি। তবে লোকটা সত্যিই ভালো মানুষ। তিনি নিজেও জানতেন না আমার জীবনে কেউ আছে, তাই জন্যই তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হড়বড়িয়ে বলে গেল বেগম। এতক্ষণেও নিজের মুখভঙ্গি গভীর করে রেখেছিলেন সুলতান, তবে এবার যেন সূক্ষ্ম কষ্ট ধরা দিল তার মুখশ্রীতে। মুহূর্তেই কপালে কিঞ্চিত ভাঁজের সৃষ্টি হলো। তিনি আবারও নিজের সাথে সজোরে আঁকড়ে নিলেন বেগমকে। কাঁধে মাথা রেখে ক্ষীণ স্বরে বললেন, আমি কখনোই অন্য পুরুষের গুণগান শুনতে চাইনি তোমার মুখে, আজ সেটাও শুনতে হচ্ছে। লোকটা কি বেশি ভালো ছিল? হুম। হকচকিয়ে গেলেন বেগম। কই, আমার গুণগান তো কখনো করো না তুমি। আমাকে কি কি না উপাধি দিয়েছ, নষ্ট, খারাপ, নোংরা, আরো কত কি। আর ওই ছেলেটার গুণগান করছো আমার কাছে? সে কি খুব বেশি ভালো? আগ্রহী নয়নে চাইলেন সুলতান। শান্ত তার ভঙ্গিমা। বিপদ সংকেত থেকে উপলব্ধি করে নিলেন বেগম। সে নিজেই আরো মিশে গেল সুলতানের সাথে। নিজের দুহাত সুলতানের পিঠে নিয়ে আরো শক্ত করে ধরল বন্ধনী। কি হলো, বললে না? পুনরায় শুধালেন সুলতান। বাদ দেন তো, বাইরের মানুষকে নিয়ে এত আলোচনা করতে হবে না। রসকসহীনভাবে মৃদুস্বরে হাসলেন সুলতান। অজান্তেই তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। এই বুঝি চোখ ফেটে গড়িয়ে পড়বে রক্তের বিন্দু। বেগমের কাঁধের ওপর মাথাটা রেখেই বলে উঠলেন, তোমার দিকে যতবার তাকাই ততবার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজও যখন ওই লোকটা তোমার দিকে সেই একই নজরে তাকিয়েছিল, আমার ভালো লাগেনি। বিশ্বাস করো, একটুও ভালো লাগেনি আমার। কত রাগ নিজের মাঝে দাফন করেছি, তা একত্রিত করলে হয়তো একটা বিশাল পাহাড় তৈরি হয়ে যেত। বাদ দেন না এসব কথা, সে তো চলেই গেছে। আমি যদি কোনোদিনও ঘৃণ্য কোনো অপরাধ করে ফেলি, বা ধরো পূর্বে এমন কোনো নিকৃষ্ট অপরাধ করেছি যা তোমার জানার বাইরে, হঠাৎ কখনো যদি এমন কিছু জানতে পারো, সেদিন কি আমাকে ঘৃণা করবে তুমি? আচমকা এমন কথাতে চমকালেন বেগম। কি হয়েছে সুলতানের? হঠাৎ এমন কথা বলছে কেন? পুনরায় ভেসে এলো সুলতানের উত্তেজিত কণ্ঠ। বলো, আমায় ছেড়ে চলে যাবে তুমি? আমি জানি না আপনি এসব কেন বলছেন আর কি কারণে বলছেন, কিন্তু আমার জবাব একটাই, আপনি যদি কখনো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে প্রমাণিত হন, সেদিনও পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে আমি আপনার হাত ধরব। স্বস্তির শ্বাস ফেললেন সুলতান। প্রশান্তিতে ভরে উঠল হৃদয়। আচমকা সরে এলো বেগমের থেকে। হনহন করে দাঁড়িয়ে দিকে হাঁটতে হাঁটতে সামান্য উচ্চস্বরে বললেন, তাহলে ভুলে যাও এই ছেলেটার সমস্ত কার্যকলাপ। মনে রাখবে না সে ভালো কি খারাপ, ভাবনাতেও আনবে না তাকে। গুণগান তো দূরের কথা, তোমার কল্পনাতেও অন্য কারোর বিচরণ আমাকে হিংস্র করে তোলে। কোনো নিষ্পাপের খুনি বানিও না আমাকে। কামরা ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। হাঁ করে সেদিকে চেয়ে আছে বেগম। কিয়ৎক্ষণ পরে কপাল কুঁচকে বিরক্ত কণ্ঠে বলে উঠল, হিংসুটে কোথাকার। বাহ, নতুন উপাধি। খারাপ না, ভালোই, চালিয়ে যাও। আমি শুধু চিন্তায় আছি কবে যেন চরিত্রহীনের উপাধিটাও আমাকে দিয়ে দাও তুমি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ে নাচ চেপে কথাটা বলে উঠলেন সুলতান। আচমকা তাকে ফিরে আসতে দেখে অবাক হলেও তার কথা শুনে থতমত খেয়ে গেল বেগম। বারবার কিভাবে সব শুনে ফেলে, নিজ মনে দু চারটে কথা বলেও শান্তি নেই। এগিয়ে এলেন সুলতান, সিন্দুক খুলে নিজের তরোয়াল বের করতে করতে বললেন, অস্ত্র চালানো ভুলে গেছো নাকি? এসেছো পর্যন্ত শুধু ধেই ধেই করে এর পেছনে লাগছো, ওর পেছনে লাগছো। চলো, অনুশীলন করবে। আর ভুলে গেলে শিখিয়ে দিচ্ছি আমি। না, আমার সব মনে আছে, কিছুই ভুলি নাই। পরে অনুশীলন করব। এখন বুবুর কাছে যাব, সে মনে হয় এতক্ষণে চিন্তায় শুকিয়ে গেছে। চিন্তায় মানুষ শুকিয়েও যায় আজকাল। কিসের এত চিন্তা? ভ্রু কুঁচকে তাকালেন সুলতান। তেমন কিছু না, আপনি যান না, অনুশীলন করেন। তার মানে তুমি অনুশীলন করবে না? তা কখন বললাম, পরে করব। কিছু মনে আছে বলে মনে হয় না। আর তুমি তো আগের চেয়ে দ্বিগুণ তেরা হয়েছো। পেটের উপর এত বড় ক্ষতচিহ্ন, অথচ তুমি বলেছ তোমার উপর কে আক্রমণ করেছিল তার চেহারা তুমি দেখোইনি। চিহ্ন দেখে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে সামনে থেকে আঘাত করা হয়েছিল। তার মানে দাঁড়ায় তুমি মিথ্যে বলছো। বাঁচাতে চাইছো কাউকে? মিথ্যে যখন ধরেই ফেলেছেন, তাহলে আর জানতে চাইবেন কেন? তাকে ক্ষমা করে দিয়েছি আমি, আপনিও তাকে শাস্তি দেবার কথা ভুলে যান। সুলতান কিছু বলার পূর্বেই ছুটে কামরা ছেড়ে বেরিয়ে গেছে বেগম। হতবাক হলেন সুলতান। বেগমের হঠাৎ কি হলো? নিজের উপর প্রাণঘাতী আক্রমণ করার পরেও কি কাউকে ক্ষমা করা যায়? কে হতে পারে? শুধু ছুরির আঘাত করেই থামেনি, আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছিল তাকে মারতে, আর সে কিনা বলছে ক্ষমা করে দিয়েছে। আকাশ কুসুম ভাবতে ভাবতে সে এগিয়ে গেল মহলের বাইরের উদ্যানের দিকে। অস্ত্র ধরা হয় না বেশ কিছুদিন যাবৎ, অনুশীলন করতে হবে। জার্নাফ চিন্তিত ভঙ্গুতে পুরো ঘর পায়চারি করছে। এত চিন্তা সে কোশমিন কালেও করেনি। এই বণিক তো নিজে কষ্ট পেলই, সাথে জোভিয়াকেও ফাঁসিয়ে দিল। সুলতান আবারও ভুল বুঝে রাগ করছে নাকি কে জানে। চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে তার। ফাইজা হা করে তখন থেকে তাকে দেখে যাচ্ছে। সে এতটুকু বুঝতে পারছে চিন্তাটা বেগমের জন্য। কিন্তু কেন? বেগমের কি ছোট বাচ্চা যে তাকে নিয়ে এত চিন্তা করতে হবে? ফর্সা মুখটা দেখো কেমন লাল হয়ে গেছে, এখনই মনে হয় দম বন্ধ হয়ে যাবে। সে দৌড়ে গিয়ে এক পাত্র পানি এনে দিল। ভ্রুকুচকে তাকালো জার্নাব। সে তো পানি চায়নি, তবুও পাত্রটা নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে নিল সে। এমন সময় কামরায় প্রবেশ করলো এলিজা সুলতান। তাকে দেখতেই পাত্র রেখে ছুটে গেল জার্নাব। ব্যস্ত স্বরে শুধালো, সুলতান কি বেশি রাগ করেছে, বকাঝকা করেছে? আমলে নিল না বেগম, চুপচাপ পালঙ্কে গিয়ে বসে পা ধোলাতে লাগলো। এবার গলা শুকিয়ে এলো জার্নাবের। মেয়েটা এভাবে চুপ করে আছে কেন? সুলতান ভুল বুঝে সত্যি রাগ করেছে নাকি? সে ধীর পায়ে বেগমের পাশে গিয়ে বসলো। মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, মন খারাপ? চোখ বড় বড় করে তাকালো ফাইজা। ছোট্ট বাচ্চাকেও তো কেউ এমনভাবে আদর করে জানতে চায় না মন খারাপ কিনা। তার চাহনি লক্ষ্য করলো বেগম। সে চোখ রাঙিয়ে তাকাতেই চুপসে গেল ফাইজা। জার্নাফ পুনরায় চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, কি হলো, বলছো না কেন কিছু? কি বলেছে সুলতান? কিছুই বলেনি বুবু, রাগও করেনি, বকাও দেয়নি। তাহলে মুখটাকে এমন করে রেখেছো কেন? ভ্রু কুচকে শুধালো জার্নাব। চিন্তা করছি। ভাবুক স্বরে বলল বেগম। তবে খুব একটা পাত্তা দিল না জার্নাব। সে ভালোভাবেই জানে এখন যদি জিজ্ঞেস করা হয় কি চিন্তা করছো, তাহলে জোভিয়া কখনোই বলবে না। তবে সে স্বস্তি পেয়েছে সুলতান জোভিয়াকে ভুল বোঝেনি শুনে। তাদের ভালোবাসা অটুট থাক, এটাই সে চায় সবসময়। হঠাৎ কি ভেবে গলা ছেড়ে বলে উঠল, সুলতান কি আজ পার্শ্ব সাম্রাজ্য যাবে? তো কখন? বিকাল তো হয়ে এলো। আর চোখে এবার তার থেকে তাকালো বেগম। অকপটে বলে উঠল, আজ অন্তত সে মহল ছেড়ে আর বেরোচ্ছে না। এমনিতেই মেজাজ খারাপ ছিল, তার উপর আবরার যাওয়া দেশে আর এক চিন্তা মাথায় গেঁথে দিয়ে গেছে। সে তো আজ কোথাও যাবে না, আমি নিশ্চিত। তলোয়ার নিয়ে বেরিয়েছে ভং ধরতে। অনুশীলন না ছাই করবে, একটু পরে সুর করে কামরায় চলে আসবে। তারপর যুদ্ধ শুরু হয়ে গেলেও সে আর বেরোবে না। আকস্মাৎ এহানো কথাতে কাশি উঠে গেল জার্নাবের।
ফাইজা দৌড়ে পানি এনে সামনে ধরতে চোখ রাঙিয়ে তাকালো সে। কটমট করে বলল, পানি খাওয়িয়ে মেরে ফেলতে চাইছো নাকি? ফাইজা হক চকিয়ে দ্রুত পানি সরিয়ে নিল। হেসে উঠল বেগম। হাসতে হাসতে বলল, চলো শাশুড়ি আম্মার সাথে আলাপ করিয়ে আনি। না থাক, উনি খুব গম্ভীর, আমার ভয় লাগে। ভীত স্বরে বলল জার্নাব। অমনি পালং ছেড়ে নেমে তার হাত চেপে ধরল বেগম। টানতে টানতে বলল, আরে চলো তো, উনি না শুধু মনের স্বাদ মেটানোর জন্য ওইসব উল্টাপাল্টা কথা বলেন, ওগুলো কানে তুলবা না, ভাববা যে তুমি কিছু শোনোইনি। তাছাড়া খুব ভালো মানুষ সে, শুধু আমাকে দেখতে পারে না, এই যা। সে নিজের মেয়েটাকেই গোনে না, আমাকে কিভাবে গোনায় ধরবে? কপাল কুচকালো জার্নাব। তার সাথে তারের বাইরে যেতে কিঞ্চিত রাগান্বিত স্বরে বলল, বেশি কথা বলো না, সব সময় শাশুড়ির পেছনে লেগে থাকলে দেখতে পারবে কিভাবে? আমি তোমাকে চিনি না ভেবেছো? আমি কবে ওনার পিছনে লেগেছি? উনি ওনার ছেলের মতো না কূটনৈতিক বুদ্ধিতে ভরপুর। বিস্মিত নয়নে চেয়ে বলল বেগম। তোহফাকে কোলে নিয়ে তাদের দিকেই আসছিল মাহতাব। তোহফা ছোটাছুটি করছে কোল থেকে নামার জন্য, অথচ মাহতাব তাকে বারবার শোধাচ্ছে আম্মার কাছে যাবে কি ফুফির কাছে যাবে, কিন্তু সে কারোর কাছেই যাবে না। তাই বেগম খুঁজতে খুঁজতে এদিকে আসতেই হুট করে বেগমের কণ্ঠের সাথে নতুন কোনো কণ্ঠস্বর পেয়ে দাঁড়িয়ে পড়ল সে। এই কণ্ঠ তো মহলের কারো নয়, তবুও খুব চেনা লাগছে কণ্ঠটা। বেশ কিছুক্ষণ মনে মনে আওড়ালো সে, কিন্তু ঠাহর করতে পারল না। দূর দূরান্ত পর্যন্ত এই কণ্ঠের অধিকারীকে নিজ মস্তিষ্কে খুঁজে পেল না সে। কণ্ঠটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। কৌতূহলী হলো সে, আগ্রহী নয়নে চেয়ে থাকলো সেই কণ্ঠের অধিকারীকে দেখার জন্য। অথচ তার আশায় জল ঢেলে সেখানে হাজির হলো শেহজাদি তানহা। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা স্বরে শুধালো, আপনি এখানে কি করছেন সৈনিক প্রধান? চমকে উঠল মাহতাব। শেহজাদিকে মোটেও এখন আশা করেনি সে। নতুন কণ্ঠের অধিকারীকে দেখার ইচ্ছাটাই মাঠে মারা গেল তার। সে সব সময় শেহজাদি তানহাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে, যার কারণ শেহজাদি তানহার এই দৃষ্টি, এই চাহনি সব কিছু যেন গভীর কোনো ইঙ্গিত দিয়ে থাকে তাকে। কিন্তু সে কোনোভাবেই সেই ইঙ্গিতকে নিজ মস্তিষ্কে ঠাঁই দিতে চায় না। একে তো তাদের বংশমর্যাদা এক নয়, তার ওপর তার মস্তিষ্ক জুড়ে অন্য কারোর বিচরণ, হৃদয়ে অন্য কারোর বসবাস। সে গলা খাকারি দিয়ে বলে উঠল, শেহজাদি তোহফাকে দিতে এসেছিলাম বেগমের কাছে। ঠিক আছে, আমার কাছে দিন। এগিয়ে এলো তানহা। তোহফাকে কোলে তুলে নিল সে, অথচ এখনও ছটফট করছে তোহফা, নামতে চাইছে কোল থেকে। তানহা উপলব্ধি করতে পারল সে জার্নাবের কাছে যেতে চাইছে। সে মুচকি হেসে শুধালো, খালামণির কাছে যাবে? সঙ্গে সঙ্গে ওপর নিচ মাথা ঝাঁকাতে শুরু করলো তোহফা। মৃদু স্বরে হাসলো তানহা। তোহফার কপাল চুম্বন করে বলল, চলো। সে চলে যেতেই হুট করে মাহতাবের মনে পড়ল, মহলে তো নতুন দুজন মানুষ এসেছে, তার মানে ওই নতুন নারী কণ্ঠটা তাদেরই একজনের। তাহলে এত চেনা চেনা লাগছে কেন কণ্ঠটা? ভাবতে ভাবতে সে প্রধান দ্বারের দিকে এগোলো। বিকাল হয়ে যাচ্ছে, অথচ সুলতানের কোনো খোঁজ নেই। আজ তো পার্শ্ব সাম্রাজ্যে যাওয়ার কথা তাদের। এমন সময় তালবার হাতে প্রধান দ্বার দিয়ে প্রবেশ করলেন সুলতান। থমথমে তার মুখভঙ্গি, গটগট করে নিজ কামরার দিকে এগোতে নিলে সামনে এসে দাঁড়ায় মাহতাব। ব্যস্ত স্বরে শুধালো, আমরা কখন যাচ্ছি মহামান্য? ঘুরে বের করতে বলবো সেবকদের? কিছু একটা ভাবলেন সুলতান, অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, আজ কোথাও যাচ্ছি না মাহতাব, ব্যক্তিগত কিছু সমস্যা আছে, আগামীকাল যাব। বলেই হনহন করে কামরার দিকে এগিয়ে গেল সে। অবাক হলো মাহতাব, হঠাৎ করে কি হলো সুলতানের? আজকের আবহাওয়াটা বেশ শীতল, সন্ধ্যা থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, সেই সাথে স্বল্প পরিসরে বাতাস বইছে মৃদু বেগে। প্রকৃতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করার সমস্ত প্রয়াস চালু রেখেছে। ঘোর অন্ধকারের মাঝেও জল জল করছে মহলের শতাধিক কৃত্রিম আলো। রাতের খাবারের প্রস্তুতি চলছে রন্ধনশালায়। রাঁধুনিরা একের পর এক পদ তৈরি করতে করতে হাঁপিয়ে উঠেছে। মাজেদা বানু চুপচাপ সব কিছু পরীক্ষা করে পরিবেশনযোগ্য খাবারগুলো আলাদা করে রেখে বাকিগুলো সরিয়ে দিচ্ছে।
তবে মেয়েদের হাতে সামান্য ভুল ত্রুটি হলেও তার মুখে কোনো রা নেই। শীতল তার অঙ্গভঙ্গি, দৃষ্টি জুড়ে ভয়ের রেশ। তা দেখে ঠোঁট চেপে হাসছে মেয়েরা, তবে সেটা তার আড়ালে। সরাসরি হাসলে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে না পড়লেও সামান্য রাগ শুনতেই হবে। বেগম তাদেরও ছেড়ে দেবে না। তবে মাঝে দাবানো জব্দ হওয়াতে তাদের যেন ঈদ লেগে গেছে। হাফসা করুণ মুখে দেখে যায় মাজেদা বানুর কার্যক্রম। তার মায়া লাগে বেচারির দুর্দশা দেখে। কি দাম্ভিকতার সাথে সবাইকে নিজের ইশারায় নাচাতো, আর আজ বেগমের ভয়ে আতঙ্কে আতঙ্কে কাটতে হচ্ছে তাকে। সুলতানের কামরার দ্বার বিকাল থেকেই বন্ধ। এ নিয়ে বিচলিত নয় কেউই, কারণ কামরায় সুলতানের সাথে বেগমও আছেন। তাদের ব্যক্তিগত সময়ে নখ লাগানোর স্পর্ধা অন্তত কারণেই। আজমাইন মাহাতাবেরও নয়। ওয়াসিফা সুলতান অবশ্য কয়েকবার ঘুরে গেছেন কামরার সামনে থেকে। প্রতিবারই হতাশ হয়ে রাগান্বিত মুখে ফিরতে হয়েছে তাকে। তার পুত্র একজন সুলতান, অথচ তার মাঝে তা নিয়ে কোনো ভাবাবেগ নেই। আশ্চর্য, একজন সুলতানের জীবন কখনো এমন হয় তার জানা ছিল না। তার তো মাঝে মাঝে মনে হয় তার ছেলে ঘুমের মাঝেও এলিজার নাম জপে। সে স্বীকার না করলেও এই কথা মানতে বাধ্য যে তার পুত্র বউ পাগল। শুধু পাগল নয়, একেবারে উন্মাদ। ছি, লজ্জার কথা। বেগমও পেয়েছে একটা কপাল গুনে। স্বামী খুন করে আসলেও সে হাত ধুয়ে পরিষ্কার করে দিয়ে বলবে আমার সুলতান নিষ্পাপ। এভাবে জোড়া মিলে গেল কিভাবে তা বুঝে আসে না। যে যেমন তার জীবনসঙ্গীও তেমন হয়, এটাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেছে। আর তার স্বামী ছিলেন ঠিক তার বিপরীত। অস্ত্র, তরোয়াল, তীর, যুদ্ধ, দ্বন্দ্ব ছাড়া তো তার চোখে কিছু বাঁধতই না। এমন পিতার সন্তান হয়ে শাহজাহান কিভাবে এমনতর হলো? সফেদ গাউন পরেছে বেগম, মাথায় সফেদ পাথরের তাজটা জলজল করে নিজের আধিপত্য বিস্তার করছে। শরীরে আর কোথাও কোনো প্রকার অলংকার নেই, তবুও তার স্নিগ্ধ রূপ যেন ঝলসে দেবে চারপাশ। লম্বা একটা সোনালি রঙা টুলে বসে বসে ঝিমুচ্ছে সে। সামনে রং তুলি হাতে গভীর মনোযোগ দিয়ে তাকে এঁকে চলেছে সুলতান। আঁকতে আঁকতে বারবার নজর সরিয়ে তীক্ষ্ণ চোখে দেখে নিচ্ছে বেগমকে। বেগম ঘুমিয়ে পড়লে ধমকে উঠে আবারও আঁকছেন। এ যেন অঘোষিত কোনো অত্যাচার। ছবি প্রায় সম্পূর্ণ, ঠিক যেভাবে সে টুলে বসে আছে সেভাবেই আঁকছেন। তবে বেগমকে পরিপূর্ণভাবে রঙের মাঝে ফুটিয়ে তোলার পরেও থামলেন না সুলতান। বেগমের শরীর ঘেঁষে আঁকতে শুরু করলেন কিছু একটা। কিয়ৎক্ষণ পেরোনোর পর টুলের ঠিক সাথেই একটি দণ্ডায়মান মানব শরীর অঙ্কিত হলো। মানব শরীরটির পোশাক আশাক বলে দিচ্ছে নিজেকেই আঁকছেন সুলতান। পুরুষটির শরীর মাত্রই কোমর পর্যন্ত আঁকা সম্পূর্ণ হয়েছে। এমন সময় ঘুমে ঢুলে টুল থেকে পড়ে যেতে ধরল বেগম। আতঙ্কিত হয়ে পড়লেন সুলতান। হন্তদন্ত হয়ে এগিয়ে এসে তাকে আগলে নিল দুহাতে। বেগমের মাথা গিয়ে ঠেকল তার পেটের খানিক ওপরে। ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে বেগমের। আধো আধো ঘুমে সে কোথায় আছে উপলব্ধি করতে অক্ষম হলো। চোখ ছোট ছোট করে তাকাতে নিজেকে আবিষ্কার করলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে। মাথাটা ভালো করে হেলিয়ে দিয়ে সুলতানের শরীরে মুখ গুজে পুনরায় চোখ বন্ধ করে নিল সে। চোখ বড় বড় করে তাকালেন সুলতান। এভাবেই ঘুমানোর মতলব এটেছে নাকি? সে ধমকে উঠল মৃদুস্বরে। ওঠো, আমার চোখ বন্ধ করেছো কেন? আমি কি এভাবে তোমাকে ধরে দাঁড়িয়ে থাকবো সারা রাত? থাকুন না সুলতান। সর্বনাশ করেছে। তার সত্যিই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। তার মন যেন বেগমকে অনুকরণ করেই বলে উঠছে ঘুমাক না সে, একটু দাঁড়িয়ে থাকলে কি এমন হবে। অথচ এখন মনের কথা শোনার সময় নয়। নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হলেও উঠাতে হবে বেগমকে। হন্তদন্ত হয়ে ছুটে আসতে গিয়ে রং ছুটে ভরে গেছে তার পোশাক। সেই রং ছুটে গিয়ে লেগেছে বেগমের সফেদ গাউনটাতেও। তাছাড়া না খেয়ে ঘুমালে আবার মাঝরাতে উঠে হাবিজাবি বলবে। আর ভাবল না সে। আচমকা ঝুঁকে পড়ে পাজা কোলে তুলে নিল বেগমকে। হকচকিয়ে উঠলেন বেগম। চোখ মেলে নিজের ভারসাম্য বজায় রাখতে আঁকড়ে ধরল তার গলা। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে চেয়ে থেকে হাই তুলতে তুলতে বলে উঠল, মন্দ নয়, এভাবেও ঘুমানো যায়, কিন্তু আপনি বেশি নড়াচড়া করছেন। বলতে বলতে আবারও চোখ দুটো বন্ধ করে নিল সে। ইতিমধ্যে রং লেগে তার অত্যাধিক প্রসারিত গাউনটার মাখামাখি অবস্থা। তাকে কোলে তুলতে গিয়ে সুলতানের হাতটাও এখন রঙে রঙিন হয়েছে।
আকস্মাৎ কী ভেবে মিটমিটিয়ে হাসলেন সুলতান। এক হাতে তাকে নিজের সাথে আগলে ধরে রং ভর্তি হাতটা দিয়ে বেগমের মুখে আঁকড়ে ধরলেন, তাও বেশ জোরে সোরে। আচমকা পুরো মুখে শক্ত আর ঠান্ডা কিছু অনুভব হতেই ধর ফরিয়ে উঠলেন বেগম। ঠেলে ঠুলে নেমে গেল কোল থেকে। কিয়ৎক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থেকে দৌড়ে গেল দেয়ালের সাথে সংযুক্ত বিশাল আকার দর্পণটার সম্মুখে। চোখ গোল গোল করে দর্পণে দেখল নিজেকে। পুরো মুখ রঙে মেখে আছে, নাকটাও বাদ যায়নি। কি বিদঘুটে লাগছে! আরেকটু হলে তো সে নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে যেত। এতটাই বিশ্রী আর ভয়ঙ্কর লাগছে। হঠন বিকৃত করে সে ফিরে তাকালো। সুলতান এখনো নিজ জায়গায় দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে। হাসিটা অটল রয়েছে ঠোঁট জোড়াতে। ফুঁসে উঠল বেগম, বিরক্ত কণ্ঠে বলল, এগুলো কি করেছেন? এগিয়ে আসলো সুলতান। তীক্ষ্ণ চোখে তার আগাগোড়া পর্যবেক্ষণ করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, কই কি করেছি, ভালোই তো লাগছে। মুখে এইসব বললেও তার মুখশ্রীতে রসিকতার ছাপ। সহ্য হলো না বেগমের। দাঁতে দাঁত চেপে বলে উঠল, সুন্দর তো লাগবেই। আমার মুখে কার ছবি আঁকতে চেয়েছিলেন? আমাকে ছাড়া আর কার? সোজা স্বীকারোক্তি সুলতানের। ঝাঁঝালো স্বরে কিছু বলার ইচ্ছা জাগলেও নিজেকে নিয়ন্ত্রণ করে নিল বেগম। এই মানুষটাকে কিছু বলে লাভ নেই, তার কর্ম সে করেই যাবে। গটখট করে বাইরে যেতে ধরল সে। আঁতকে উঠলেন সুলতান, চেঁচিয়ে বলে উঠলেন, আরে এভাবে কোথায় যাচ্ছ? মান সম্মান আর কিছু রাখবে না দেখছি। ঘুরল বেগম, চোখ ছোট ছোট করে অবাক কণ্ঠে শুধালো, এখানে মান সম্মানের কি হলো? তোমার মুখের কথা নাই বা বললাম, পোশাকের দিকেও তো একবার দেখো। ভ্রু কুচকালেন বেগম। পোশাকে আবার কি হলো? সে তো নতুন পোশাক পরেই বসেছিল। সফেদ রঙা গাউনটার দিকে চাইতেই চক্ষু যেন চড়ক গাছ। সফেদ গাউন আর সফেদ নেই, 12 মিশেলের রঙের ছোপ ছোপ দাগ পরে সফেদ বর্ণকে প্রায় ঢেকে ফেলেছে। ভালো করে তাকাতেই বুঝতে পারল সুলতানের পোশাকেরও একই অবস্থা। মস্তিষ্কে সামান্য জোর দিতেই উপলব্ধি করে নিল এই অঘটনের কারণ সে নিজেই। তার ঘুমই দুজনের পোশাক নষ্টের কারণ। আচমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে কপাল কুচকালো সে। কপালে চিন্তার ভাঁজ পড়ল। তড়িৎ বেগে সব ফেলে বলে উঠল, তোফা কোথায়? ঘুমিয়ে পড়েছে? তোমার মতো অলস নয় আমার মেয়ে, সে খেলা করছে ফায়াজের সঙ্গে। ফায়াজ? ভ্রু কুচকালো বেগম। ফায়াজের ছেলে। বুক চিরে হতাশার শ্বাস বেরিয়ে এলো সুলতানের। সে তার দাদাজানের সঙ্গে সন্ধ্যার আগে এসেছে মহলে। মাহতাব তাকে জানিয়ে গেছে। বৃষ্টির কারণে আর তাদের যেতে দেওয়া হয়নি। বাচ্চাটা খুব মায়াবী, অথচ ভাগ্য তাকে এতিম বানিয়ে দিল। এত ছোট বয়সে ছিনিয়ে নিল তার পিতাকে। হঠাৎ কিছু মনে পড়তেই হতাশার ছাপ মুছে গিয়ে চিন্তার ছাপ দেখা দিল সুলতানের মুখে। দ্রুত বেগমের দিকে এগিয়ে এসে বলল, সেদিন কি তোমাকে ফয়েজ নিয়ে গিয়েছিল পাহাড়ে? মুহূর্তেই যেন বদলে গেল কামরার পরিবেশ। রোমাঞ্চকর আবেশী ভাবাবেগ পরিবর্তন হয়ে থমথমে হলো দুজন মানুষ। মস্তিষ্কে ফয়েজ নামটা উদিত হতেই দীর্ঘশ্বাস ফেলল বেগম। ফয়েজের মৃত্যুর খবর সে জানে। যেদিন ফয়েজের মৃত্যু হয়েছিল কাকতালীয়ভাবে সেদিনই এই মহলে সে তোহফার সঙ্গে দেখা করতে এসেছিল। বুবু বাড়ি ছিল না দেখে সেই সুযোগে এখানে এসে আবার দ্রুত ফিরেও গিয়েছিল। অপ্রত্যাশিতভাবে মাহতাব দেখে নিয়েছিল তাকে, কিন্তু চিনতে পারেনি তাকে। একটুর জন্য সেদিন বুবুর কাছে ধরা পড়েনি সে। বাড়ি গিয়ে পোশাক বদলে বারান্দায় দাঁড়াতেই ফটক দিয়ে প্রবেশ করছিল জার্নাফ। তবুও একটা কিন্তু থেকেই যায়। সে যখন কারাগারের সামনে দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল তখন সেখানে কোনো সৈনিক ছিল না। ফয়েজ তাকে দেখে চিনে ফেলেছিল। তাকে বেঁচে থাকতে দেখে খুশি হয়েছিল সে। ব্যস্ত হয়ে তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কারোর আসার শব্দ পেয়ে তাকে তৎক্ষণাৎ চলে যেতে হয় সেখান থেকে। আফসোস, সেদিন চলে না এসে ওখানে থাকলে হয়তো আজ বেঁচে থাকতো ফয়েজ। বলো, ফয়েজ নিয়ে গিয়েছিল তোমাকে? হ্যাঁ, ফয়েজ আমাকে সেদিন কিছু বলতে চেয়েছিল, কোনো শত্রুর ব্যাপারে। কিন্তু পাহাড়ে যেতেই হঠাৎ কেউ একজন এসে বলেছিল ফয়েজের ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুব ভালোবাসতো ফয়েজ, তাই ছুটে এসেছিল। কিন্তু আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এসেছি যখন একটু দাঁড়িয়ে যাই। কিন্তু হুট করে একজন এসে আক্রমণ করে বসলো আমার উপর।
আমি যতদূর জানি ফয়েজ কোনো শত্রুর ব্যাপারে জেনে গিয়েছিল, আর সেই কারণেই তার জীবনটা সে দুর্বিষহ করে তুলেছিল। শেষ পর্যন্ত প্রাণটাও দিতে হলো। তাহলে এতবার জানতে চাওয়ার পরেও ফয়েজ আমাকে কেন বলল না তার নাম? নিজ হাতে কত অত্যাচার করেছি তবুও বলেনি কেন? তোমাকে বলতে পারলে আমাকে কেন বলতে চাইলো না সে? উত্তেজিত হয়ে পড়েছেন সুলতান। ফয়েজ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এ কথা সে কখনোই মানতে পারেনি, না তো তার মৃত্যুকে মেনে নিতে পেরেছে। তাকে আশ্বস্ত করলো বেগম। উত্তেজিত হবেন না সুলতান, এভাবে উত্তেজিত হয়ে আবেগী হয়ে শত্রুকে শনাক্ত করা যাবে না। আমি শুধু এটাই ভাবছি যে আমি বেঁচে আছি, মহলে ফিরেছি, এসব নিশ্চয়ই শত্রু জেনে গেছে এতক্ষণে। তারপরেও সে এত নীরব কেন? সে নীরব নেই এলি, সুযোগ খুঁজছে, মোক্ষম সুযোগ। ধীরে ধীরে অতি সন্তর্পণে নিজের চাল চালছে বিচক্ষণতার সঙ্গে। মহলের সিন্দুক থেকে নথিপত্র গায়েব। ভাবতে পারছো তুমি কত দূর এগিয়ে গেছে সে? এসব তারই নতুন কোনো চাল। ছোট্ট ফায়াজের মুখটা স্মরণে আসতেই হঠাৎ বিতৃষ্ণেই ছেয়ে গেল বেগমের মুখটা। দৃষ্টি জুড়ে নেমে এলো হিংস্রতা। আচমকা সে শক্ত গলায় বলে উঠল, ফয়েজের হত্যাকারী যেই হোক না কেন, তাকে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম শাস্তি দেব আমি। ছোট্ট ফায়াজের শরীরে যে এতিমের তকমা লেপেছে, তাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। শান্ত দৃষ্টিতেই তার মুখভঙ্গি লক্ষ্য করলেন সুলতান। অতঃপর হুট করে সিন্দুক খুলে ছোট্ট একটা ছুরি এনে বেগমের হাতে দিল। বেগম অবাক হয়ে কিছু শুধানোর পূর্বেই সে বলে উঠল, এটা শুধু সাধারণ ছুরি নয়, বিষ মিশ্রিত ছুরি এটা। সাবধানে রেখো, রক্তের সঙ্গে মিশলেই এই বিষ কাজ করতে শুরু করে দেবে। প্রয়োজন শুধু ছোট্ট একটা ক্ষত চিহ্নের। কিন্তু এটা আমাকে দিচ্ছেন কেন? নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করল সুলতান। এতক্ষণে রং শুকিয়ে লেগে গেছে তার হাতে। সে দেয়ালের দিকে ঘুরে থমথমে কণ্ঠে বলল, যদি কখনো কোনো পরিস্থিতিতে তোমার মনে হয় আমাকে আর ভালোবাসতে পারছো না, অপ্রত্যাশিত কোনো ঘটনায় যদি আমার প্রতি তোমার মনে ঘৃণার জন্ম নেয়, সেই দিনেই ছুরি আমার বুকে গেঁথে দিয়ে চলে যেও তুমি। হঠাৎ হঠাৎ কি হয় আপনার? এসব কেন বলেন? অপ্রাপ্তিতে ভরে যাক জীবন, প্রাপ্তিতে তুমি থাকলেই দিব্যি বেঁচে থাকবো আমি। কথাখানা বলেই পোশাক বদলাতে চলে গেল সে। তার কথার আগামাথা কিছুই উপলব্ধি করতে না পেরে বিরক্ত হয়ে উঠল বেগম। হঠাৎ সুলতানের কি হয়? মাঝে মাঝেই আজব কথাবার্তা বলে। হয়তো সাম্রাজ্যের চিন্তায় এই অজানা শত্রু একদম বিষিয়ে তুলেছে তাদের জীবনটা। বাগানের গাছগুলো দুলছে বাতাসে। দোলনাটাও নিজ ছন্দে হেলে দুলে প্রদর্শন করছে তার কর্ম। বৃষ্টি থেমে গেছে। বড় বড় গাছগুলোর পাতা বেয়ে ফোঁটা ফোঁটা পানি মাটিতে পড়ছে। বৃষ্টিতে ভিজতে এসেছিল জারনাফ, কিন্তু আধ ভেজা হতে বৃষ্টি থেমে গিয়েছে। তার হিজাবটাও পুরোপুরি ভিজে ওঠেনি। হঠাৎ এভাবে বৃষ্টি থেমে যাওয়াতে মনক্ষুণ্ণ হলো সে। সাহাদের কথা আজ ভীষণভাবে মনে পড়ছে। হৃদয়ের দহন কমাতেই ভিজতে এসেছিল সে, অথচ বৃষ্টিও আজ হতাশ করলো তাকে। ধুয়ে ফেলতে দিল না তার দুঃখগুলোকে। ভারাক্রান্ত মন নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। বৃষ্টি আজ নাই বা সইল, অন্ধকারই বিলীন করুক একাকিত্ব। ভেজা দোলনাটাতে বসে চোখ দুটো বন্ধ করে উপভোগ করতে চাইল বৃষ্টির পর মুহূর্তের অনুভূতি। উপরে বড় গাছটার পাতা বেয়ে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তার চোখের ওপর। কিঞ্চিত স্বস্তি অনুভব হলো বোধহয় এইটুকুতেই। অথচ তার এই সামান্য প্রশান্তিও যেন সহ্য হলো না প্রকৃতির। আকাশে গর্জে উঠল মেঘের উচ্ছ্বাস। চমকালো জারনাফ, তবে নড়ল না কিঞ্চিত পরিমাণ। সে যেন পণ করে নিল আজ একাকিত্ব ঘুচিয়ে তবেই যাবে। তাতেও বাদ সাধল একটি পুরুষালী কণ্ঠস্বর। ঠিক তার পেছনে বাগানের ফটকের সামনে থেকে কেউ খুব রাশভারী কণ্ঠে ধমকে উঠল, এই মেয়ে, কে তুমি? বাগানে কি করছো? জানো না বাগানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ? এটা কেবলই মহলের বাসিন্দাদের জন্য। সেবক সেবিকাদেরও এখানে আসতে হলে অনুমতি নিয়ে আসতে হয়, আর তুমি কিনা সাধারণ হয়ে বাগানে ঢুকে পড়েছ।
একটানে কথা বলে থামলো কণ্ঠটা। তবে সে যে ক্রমেই বাগানের ভেতর দোলনার দিকে এগিয়ে আসছে তা তার পদধ্বনি বলে দিচ্ছে। হুট করে এমন কথাতে লজ্জিত হয়ে পড়ল জারনা। সামান্য অপ্রস্তুত বোধও করলো বটে।